আমি এরকম আল্লাহকে ডাকা কোনদিন ডাকিনি। আচ্ছা, এত পরিমাণ আমি আল্লাহকে ডাকিছি যে আল্লাহ এই মান সম্মানটা রাখো। প্রমত্তা পদ্মার খেলাই হলো ভাঙা আর গড়া। নদীর এই ভাঙা গড়ার খেলায় জন্ম নেয় কত শত চর আর জনবসতি। একবার ভাঙে একবার গড়ে, এই তো নদীর খেলা। খিদিরপুর চর এমনই এক জনপদ যা বারবার মানুষকে ভাঙার খেলায় মত্ত রেখেছে। একদিন এই খিদিরপুর চর জনবসতিতে ভরপুর ছিল, আর এখন শুধুই ধুধু বালু চর। বেশিরভাগ মানুষই এই চর ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে ভাঙনের কবলে পড়ে। এখন শুধু কিছু বাড়িঘর রয়েছে যারা একেবারে হতদরিদ্র আর নিঃস্ব। তাদের বসবাসের জন্য রয়েছে শুধুই ছনের ঘর আর ছনের বেড়া। এমন রোদ ভাই, এই রোদ আপনার কেমন লাগতেছে আজকে? রোদ আমার খুব স্বাদ লাগছে ভাই। আপনার তো স্বাদ লাগছে ভাই, আমার তো ফাটি যাচ্ছে এদিক দিয়ে। মেঘের মানে ফুটফুটকে পানি চলে এলো, আল্লাহ কাছে বলে আল্লাহ মান সম্মান যাচ্ছে ওটা রাখো। আল্লাহ শুনলো। আজ এই যে ডোনটা হারিয়ে গেল ভাই। ঘাস মানে বড় কোনো গাছ এখানে বুনলে হয় না নাকি? একই গ্রামের লোক সব, আমরা সবই একই গ্রামের লোক। এটা আমার আপন স্বাস্থ্য ভাই। আচ্ছা, খিদিরপুরের এই যে এই বাড়ি ঘরগুলো যা দেখছি, এই সবই কি পানির নিচে গেছিল না? সব পানির নিচে ভাই, সব পানির নিচে গেছিল। তা যাবা আনো এসে ওখানে আবার ডোন হারিয়ে দিয়েছিল ভাই। পূর্ব পশ্চিম পরে এর বাড়ি হয়েছে পূর্ব পরে। মানে উপরে উঠে রিমোটার কাজ করছে না। ওই যে ওই বাড়ি গেলার নিচে ওই পাঁদরি গাং ছাড়া একটা গাছের উপরে সাইডে ফেলেছিল। চর খিদিরপুর এসে আমরা আমাদের ড্রোন হারিয়ে ফেলেছিলাম। আজিজুল ভাই সহ আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত আমরা ড্রোনটি খুঁজে পেতে সক্ষম হই। চর খিদিরপুরে এসে নৌকা থেকে নামার পরই আমাদের চোখে পড়ে বিশাল গরুর পাল। একসাথে এত গরু আগে কখনো দেখিনি, তাই তো এতগুলো গরু একসাথে দেখে একেবারে হতভম্ব হয়ে গেলাম। আজিজুল ভাই বললেন, বর্তমানে চর খিদিরপুরের বেশ কিছু লোক গরু আর মহিষ পালনের সাথে জড়িত। তবে এখানে একেবারে হতদরিদ্র লোকও রয়েছে যাদের গরু মহিষ কোনো কিছুই নেই। একবেলা ভাত জোটাতেই যাদের অনেক কষ্ট করতে হয়। সবেমাত্র বন্যা থেকে মুক্তি পেয়েছে এই চর খিদিরপুর, তাই তো এখানে তেমন কোনো ঘাস এখনও গজায়নি। এখানে যদি আপনি গরু পালতে চান তবে ঘাস বপন করে অথবা মাসকালাই বপন করে তবে এখানে গরু পালতে পারবেন। হাই রে আল্লাহ রে, খুব ভালো জায়গায় ড্রোনটা ল্যান্ড করছে রে ভাই। আরে ভাই রে ভাই, তুই আমার বাসাইছিস রে। এমন জায়গায় ল্যান্ড করছি, এত সুন্দর জায়গায় ল্যান্ড করছি ভাই, আমি আসলে পাকা পাইলট ভাই। চর খিদিরপুরে যাওয়ার সময় নৌকা থেকে আমরা ড্রোনটি ফ্লাই করি এবং পানির মধ্যে হোম পয়েন্ট আপডেট হয়, যার ফলে কোনোভাবে আমি ড্রোনটি হোম পয়েন্টে ল্যান্ড করতে পারছিলাম না, কারণ হোম পয়েন্টে ল্যান্ড করলে ড্রোনটি পানিতে পড়ে যাবে। ড্রোনটি ফ্লাই করার পর কিছু শট আমরা খুব ভালোভাবেই নিতে পারি, তারপর আস্তে আস্তে এর স্ক্রিন একদম ফ্যাকাশে হয়ে যায় এবং এত সাদা হয়ে যায় যে আর কিছুই দেখা যাচ্ছিল না। তাই ড্রোন কোথায় আছে কিভাবে আছে কিছুই বুঝতে পারছি না, যেহেতু ড্রোনটা আমাদের চোখের নাগালে ছিল না আর হোম পয়েন্টও ছিল পানির মধ্যে, তাই তো একদম বিপদে পড়ে যাই। আপনারা যারা ড্রোন ফ্লাই করেন তারা এইরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা এই সমস্যাটা কেন হয়েছিল সেটাও জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমার অনুভূতি ভাই আসলে এই ড্রোন হারিয়ে গেছে, ড্রোন যে আমি খুঁজে পাইছি ভাই, এই অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। লাস্টে যদি ফাইনালি এটা মানে রফিক ভাইয়ের চোখে পড়ছে, কিন্তু আমি লাস্ট যে ফুটেজটা আছে সেটা অনুযায়ী আমি দেখছিলাম বারবার যে এই দিক থেকে শো হয়েছে, ওই খামগুলা দেখা যাচ্ছে বাড়ির, তার মানে ড্রোনটা এই দিকে আছে, এই দিক থেকে সে ফোকাস করছে ওই দিকে বাড়ির খামগুলা, এবং ওই যে ওই পালাটাও দেখা যাচ্ছে। লাস্ট যে 3 সেকেন্ডের ভিডিওটা এই রিমোটের মধ্যে থাকে সেইটা দেখা, আর হলো ফাইন্ড মাই ড্রোন, ওখানে যে ম্যাপটা শো করতেছে যে এই দিকে আছে, সেদিকে আমরা আগে দৌড়ে আস্তে আস্তে লাস্টের দিকে আমি চেষ্টা করছিলাম কি ভাই যে আসলে আমাদের দিকে কতটা আগে নেওয়া যায় যাতে অন্য হাতে না পড়ে। তো ফাইনালি যাক পাইছি ভাই, এটাই আসলে পরম পাওয়া। এই রাজশাহীর দুর্গম চর, এই চরের নাম কি জানি ভাই? খিদিরপুর চর। খিদিরপুর চর। রাজশাহীর খিদিরপুর চরে এসে আমি আমার ড্রোন হারিয়ে ফেলেছিলাম, এখন ফাইনালি খুঁজে পাইছি এই চরের মধ্যে। কারণ আমি যখন ড্রোনটা ফ্লাই করি তখন একটা শট নেওয়ার পরই আমি আরেকটু চেষ্টা করছিলাম যে আরেকটু শট নেব, কিন্তু তখন দেখলাম রিমোটের দিকে তাকিয়ে দেখলাম যে রিমোটে কোনো ম্যাপ শো করছে না, ওইটা রাস্তা নাকি? কোনো ম্যাপ দেখাচ্ছে না। ওটা রাস্তা কি দেখি আগে? না না, ওটা রাস্তা না। যখন কোনো ম্যাপ দেখাচ্ছে না তখন আমি ভাই আসলে হোম পয়েন্ট দেই নাই কি জন্য? হোম পয়েন্ট আপনারা বলতে পারতেন যে ভাই আপনি তো হোম পয়েন্ট বাটন টিপলেই ড্রোনটা চলে যেত, কিন্তু ড্রোনটা ফ্লাই করছি আমি হলাম নদীর মাঝখান থেকে, নৌকা থেকে। এখন হোম পয়েন্ট যদি আমি দেই ও তো নদীতে যায় নামবে, তখন আরেক বিপদ, ওটা আর জীবনেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি হোম পয়েন্ট না দিয়া আমি পরে চেষ্টা করছিলাম যে যেখানে আছে ওই এলাকাটা আমি চিনতে পারছি কিনা। আসলে তাকাইছিলাম চারদিকের যে চরের যে ঘরবাড়ি দেখা যাচ্ছে তার কিছু আমি চিনি কিনা। তো মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা বাড়িঘর সবাইরে দেখাইলাম। তো এখানে যেহেতু অভিজ্ঞ আছে এই আমাদের সাথে যে বড় ভাই, সে আমাকে বললো যে এই বাড়িঘর আসলে চেনা যাচ্ছে। এটা আজিজুল ভাইয়ের তথ্য অনুযায়ী ওই বাড়িঘরগুলো আমরা ওইদিকে আগায় যাই দৌড়াইতে দৌড়াইতে, শেষ পর্যন্ত রফিক ভাইয়ের চোখে পড়ে যে ড্রোনটা একদম সেফ এবং লেভেল জায়গার মধ্যে পড়ছে, যেখানে কোনো ইও ছিল না, মানে যেসব জমি চাষ করছে সেখানে পড়লেও ড্রোনটার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইতো, হয়তো কোনো পার্টস বা গিম্বেল ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটাও হয় নাই। যাক, ভাগ্য ভালো ভাই, ফাইনালি পাইছি। অনেক পেশাল পারছি ভাই, মাথা ঠিক নেই। দুর্গম চরের মধ্যে এমন রোদ ভাই, এই রোদ আপনার কেমন লাগতেছে আজকে? রোদ আমার খুব স্বাদ লাগছে ভাই। আপনার তো স্বাদ লাগছে ভাই, আমার তো ফাটি যাচ্ছে এদিক দিয়ে। একে তো ড্রোন হারাইছি, এটার জন্য দৌড়াদৌড়ি করছি ভাই। আপনি একলা না, সবাই দৌড়েছে। আপনিও দৌড়াইছেন ভাই, কিন্তু এই রোদের মধ্যে আর এই চরের আবহাওয়া আপনার জন্য এই যে পাইছি ভাই, এটা লাখ লাখ শুকরিয়া। না পাইছি যে এটা লাখ লাখ শুকরিয়া ভাই। আপনি আমি আর কি খুঁজছি, আপনি তো পাগলের মতো খুঁজছেন। আপনার একটা যে ভাই আমার কাছে আইসা এই লোকটা যদি ড্রোন হারিয়ে ফেলায়, চালার আমারও একটা বদনাম। এটা বদনাম না যে আমার কাছে আসলো লোকটা আইসা ড্রোন হারিয়ে ফেলাইলো এই ড্রোনটার। আর ড্রোনটা যদি ভাই পানির মধ্যে পড়তো কি একটা অবস্থা হইতো। আপনি বললে হয়তো ভাই বিশেষ করে মানে ময়দান মাঠে মধ্যে বুঝি আমি এরকম আল্লাহকে ডাকা কোনদিন ডাকিনি। আচ্ছা, এত পরিমাণ আমি আল্লাহকে ডাকিছি যে আল্লাহ এই মান সম্মানটা রাখো, এই জাতি দুটা রাখো। তা আল্লাহ এটা শুনেছে। কালকে একবার খানা করতে লেগে ওই যে দেখলেন না যে আল্লাহ জাতি দুটার ব্যাপার, আপনি আল্লাহ সবার যাতে হয়ে যায়, সবার যাতে হয়ে যায়। এই যে মানুষ যেভাবে মানে সব আসতেছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট হলো 80 জনের, 100 জনের উপরে আসে। আল্লাহ কাটা কত বড় মানে কালও যে কাজ করে হলো আজও সে কাজ হলো। কাল খানা রাঁধতে লেগে মেঘের মানে ফটফটকে পানি চলে এলো, আল্লাহ কাছে বলে আল্লাহ মান সম্মান জাতি দুটা রাখো। আল্লাহ শুনলো। আজ এই যে ড্রোনটা হারিয়ে গেল ভাই, আল্লাহর কাছে কত যে ডাকা ডাকিছি যে আল্লাহ এই মান সম্মান জাতি দুটা আপনি রাখেন। আল্লাহ তাই শুকানো শুনে নিয়েছে। ঘাস মানে বড় কোনো গাছ এখানে বুনলে হয় না নাকি? না, তলে যে খালি ডাহা বালু যে কিছু নাই, মানে এটার নিচে খালি একজ বালু, গজগজা বালু, একবার গজগজে বালু। এই বালুর কারণে মানে বড় কোনো গাছ এখানে হয় না। একই গ্রামের লোক সব, আমরা সবই একই গ্রামের লোক। এটা আমার আপন স্বাস্থ্য ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা আগে একসাথে ছিলেন সবাই ওই ইয়েতে খানপুরে? ও আচ্ছা আচ্ছা, খানপুর থেকে এখানে চলে আসছেন। খিদিরপুরে মানে এই আমার বাড়ি হচ্ছে পশ্চিম পরে, আর বাড়ি হচ্ছে পূর্ব পরে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ডাক নাম হচ্ছে খানপুর। খিদিরপুরের এই যে এই বাড়ি ঘরগুলো যা দেখছি এই সবই কি পানির নিচে গেছিল না? সব পানির নিচে ভাই, সব পানির নিচে গেছিল। আচ্ছা, এইখান দিয়ে মানে পুরোটাই পানি, যে বর্ষার সময় পুরোটাই পানিতে, ওটা পুরোটাই পানিতে ডুবে গেছিল। কেউ ছিল না, খালি তাবু ছিল, আর আমার ফৌজদারা ছিল, তাছাড়া কেউ ছিল না।
হ্যাঁ এবারের বর্ষায় এই চর খিদিরপুর একেবারে পানির নিচে ডুবে গিয়েছিল। মানুষজন গবাদি পশু নিয়ে বড়ই বিপদের সম্মুখীন হয়েছে। তা আজ আবার আনো এসে ওখানে আবার ডোন হারিয়ে দিয়েছিল ভাই, মানে উপরে উঠে রিমোটার কাজ করছে না। ওই যে ওই বাড়ি গেলার নিচে ওই পানরি গাং ছাড়া একটা গাছের উপরে সাইডে ফেলেছিল যে পানো, মানে ওটা একটা সিঙ্গেল দেয় না, সিঙ্গেলে যাইতে হয়। পান পড়ে গেলে হারিয়ে যাবে, কিন্তু ডেঙায় পড়ে গেলে পাখা টাকা ভেঙে যায়, কিন্তু তবু পাবো। আর টাকা দিয়ে 24,000 পাবে, আর আমাদের ওখানকার লোক পাবে তবে মোটার মাল 12,000 টাকা। মানে এটা কাগজ কলমে এটা মানে আছে আর কি। আমাকে যখন আসে যখন বললো তখন, কিন্তু আমি আসতুক যদি ওর ভিতরে নিম্মাদ যদি না লিত তাহলে আমি থাকতো। সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত যে ধরনের লোক রয়েছে তাদের থেকেও আজিজুল ভাই অনেক বেশি রিলায়েবল। তাকে চরের মানুষেরা অনেক বেশি ভালোবাসে এবং বিশ্বাস করে, তাই তো সকল কিছুতেই তার কাছেই যত আবদার। আপনি জমা দেবেন আমরা পাই দেবো, ওরাতে আপনি যে কোনো আনারও করবেন ওরাতে করবেন একটা জিনিস। তারপর তোর জিনিস আমরা নিব কি খাবো তো প্রাপ্য তুই পাই যাবি। কিন্তু নিম্বার হাতে গেলে ভাই ন্যান গুড়াবেন, ন্যান কেটে ছেড়ে দেবে। ভাই আমি তো মনে হয় মরুভূমির মধ্যে আটতাছি। এটা মরুভূমি তো। আর আপনি এখন 10-50 মানুষ খুঁড়ে যান খালি একই বালু পাবেন। হ্যাঁ খালি পায়ে হাঁটলে ফিল পাবো, মানে প্রচন্ড গরম নিচে যে। বোকা আমার থেকে তো বড় না তুই, আমি তো আমার গাঙের মধ্যে আমার জন্ম, আমার থেকে বেশি উপকৃত তো নাই। কিন্তু কোন জায়গাতে কি এটা তো আমরা জানি। এখানে আমি মাছ মারি 24 ঘন্টা, আমি ভাত খাই খানপুরের কুলি ফেলে আমি খিদিরপুরের বুকের ভিতরে। কিন্তু মাস মানে বছরে না আসলে পরে আমি 10 বার আসি এই চরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তা আসা হয়, মানে যে কোনো পোলাকার নিয়ে যে কোনো আমি ভিডিও করতে আসি। 80-র দশক নয়, একদম 60-এর দশকে আমাদের এই গ্রাম বাংলা যেরকম ছিল তার একটা অপূর্ব চিত্র রয়েছে এই চর খিদিরপুরে। আমরা হয়তো সেই 60-এর দশকের চিত্র তখন দেখিনি, কিন্তু সিনেমাতে নাটকে ফুটে উঠেছে সেই সময়ের চিত্র। আমরা তার সাথে মিলালেই একদম মিলে যাবে বর্তমানের খিদিরপুরের চিত্র। এরকম অপরূপ বাংলার রূপ কতদিন দেখিনি। পাগল মন ব্যাকুল হয় এর রূপের জাদুতে। আমি বারবার ফিরে আসতে চাই এই সাদামাটা রঙহীন গ্রামীণ জীবনে, যেখানে নেই শহরের হইচই আর হট্টগোল, শুধু গ্রামীণ জীবন, প্রকৃতি আর আমি। চর খিদিরপুরে আসা কিছু তো পাওয়া যাচ্ছে না যে খাবো কিছু। এই কেক, শুকনো কেক খালি, এই তো এখানকার সর্বোচ্চ খাবার। এর বাইরে আর ভালো তো কিছু পাওয়া গেল? আর আছে কিছু? না কিছু। দুপুরের এই 12:15 যদিও বাজে, কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে দুনিয়া উদ্ধার করে ফেলেছি একবারে। এমনি হয়েছে ড্রোন হারে এমন দৌড়াদৌড়ি করছি, 3 জন মিলা পাগলা হয়ে গেছিলাম, 3 জন পুরা। কেক খেয়ে যান বাসাই না। দোকানে বসে কেক খাচ্ছিলাম। কেক খাওয়া শেষ হতে না হতেই একেবারে অঝরে বৃষ্টি নামল। এ যেন আষাঢ়ে ঢল। প্রচণ্ড ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি একেবারে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। না আজল ভাই, আপনার ওখানে যে থাকলাম, ঘুমাইলাম, মশা কিন্তু লাগে না এরকম? না মানে হালকা দু একটা। ঢাকা হলে তো মনে হয় আমাদের মশায় উড়িয়ে নিয়ে যেত। ছিল না ঢাকাতে তো কোনো জায়গায় তো খালি পায়ে মানে যেতে পারে ওটা না, আমার বাসার কথা বলছি না ভাই। ঢাকাতে কাল 3000 হয়েছিল। কালকে 3000 হয়েছিল। 3000 হলে তো মোটামুটি মাসাল্লাহ ভালোই বলা যায়, ছোট দোকানে, তাই না? যাক, না না কালা কালাই ভরে না হলে পরে ফসল হয়ে ঢোকাটা ঠিক। এই দোকানটাতে
গতকালকেও 3000 টাকার বিক্রি হয়েছে এই ছোট খিদিরপুরের এই ছোট্ট টং দোকানে। তো 3000 টাকা ছোট এই দোকানের মধ্যে বিক্রি হইলে আশা করি ভালোই, কারণ এই চরের মধ্যে, দুর্গম চরের মধ্যে কিন্তু আসলে দোকানপাট অ্যাভেলেবল না। এই দুইটা দোকান আমরা পাইলাম, তাই না? দুইটাই দোকান, এই দুইটা দোকান, এই জন্য যতগুলো মানুষ আছে। এই যে পুরাতন দোকানদার আমাদের খিদিরপুরে ছিল, তাও দোকান করতো, এখানে এসে দোকান। এই দোকান কম থাকার কারণে মানে বিক্রি যা হয় এই দুই দোকানে হয়। দুই দোকানে হয়, এই জন্য মোটামুটি ভালোই তো এখন বিক্রি এদিক হয়েছে। যাবেন না ঘাটের মুখে যাবেন? চরের এই গ্রামীণ জীবন আর অপরূপ সৌন্দর্য দেখে বারবার কবি জীবনানন্দ দাশের সেই পংক্তি মনে পড়ে যায়, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজল ভাই, জি। তা আজকে আমাদের চর খিদিরপুরের সবচেয়ে বড় অভিজ্ঞতাটা কি? আজকে এই খিদিরপুর চরে যে হাঁটতেছি, আজকে আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা কোনটা হইলো? বড় অভিজ্ঞতা হলো ভাই যে ড্রোন আমাদের হারিয়ে গেছিল, এই খুঁজে খুঁজে পেলাম ভাই। এটা আমার ভাগ্যর ব্যাপার ভাই, আমার ভাগ্যটা আল্লাহ স্বয়ং আল্লাহ মাথার উপর আছে। এই জন্য এই ড্রোনটা পাইছি ভাই। মানে খুবই ভয় পাইছিলাম ভাই আমি, আসলে আমি এত ভয় পাইছিলাম যে আমার মানে ভিতরটা খালি কাঁপতেছিল, যেহেতু এটা আমি নদীর থেকে উড়াইছি। এইটা ছিল আমার প্রধান ভয়, কারণ এটা কোনোভাবে হোম পয়েন্টে চলে গেলে এটা পানির মধ্যে তবে একটা কথা লেগে আমার জীবনে তো আমি এরমভাবে জীবন আমার কোনো দেখিনি যে এরমভাবে ড্রোন হারিয়ে যাবে। তো এবারে যাই হোক, এবার ড্রোনটা হারিয়ে যাওয়াতে মানে মনটা খুব ব্যস্ত। এই যে ড্রোন আমরা যদি খোঁজাখুঁজি যদি না করতো, আর এই জায়গাটা ঠিকানা যদি না পাতো, নদীর ভিতরে পড়ে গেলে তো সবই তো নিলাম হয়ে যেত। জি। তো যাই আল্লাহ স্বয়ং আল্লাহ মাথাপুর আছে বুঝলে পানু। হ্যাঁ, তো আমার ভাগ্যর খুব ব্যাপার, না হলে মানুষের কাছে মানে মুখে দেখা নিয়ে যেত না। না সেটাই, আমিও খুবই মানে বিমর্ষ হয়ে পড়ছিলাম আসলে ড্রোনটা যখন আমরা ওখানে মানুষগুলোর কাছে একটা রিমোট যখন কাজ করতেছিল না, যখন ম্যাপে কোনো কিছু শো করতেছিল না, ম্যাপই আসতেছিল না, না না ম্যাপটাই আসতেছিল না। তো ম্যাপ না আসলে আমি বুঝবো কীভাবে যে আমার ড্রোন কোন দিকে গেছে, কোথায় গেছে, কোথায় আছে। ড্রোনটাও ছিল চোখের নাগালের বাইরে, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম না যে কোথায় আছে। এই জন্য আসলে বেশি বিমর্ষ হয়ে গেছিলাম ভাই, একবারে হতাশা হয়ে গেছিলাম। ফাইনালি পাইছি, এটাই আলহামদুলিল্লাহ ভাই। চর খিদিরপুরের বাড়িগুলোও সেই মিডিল চরের বাড়িঘরের মতোই অনেকটা জরাজীর্ণ এবং কুড়ে ঘর, কোনো ভালো কোনো বাড়িঘর এখানে আমরা দেখতে পাচ্ছি না। ওই যে সামনে আজল ভাই এগিয়ে যাচ্ছে, এখানে কিছু ঘরবাড়ি নতুন করে তৈরি করার জন্য লোকজন কাজ করছে, বাঁশ এবং খুঁটি তৈরি করার জন্য কেউ বা খুঁড়ছে, কেউ বা বাঁশ কাটছে, কেউ বাঁশ কাটছে, কেউ বা আবার খুঁটি কাটতেছে। এখান থেকে মরার কথা না, মরার কথা না রে কোনটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই কথাই বলছি, ওটা তো মরার তো কথা। আলামিনেরা এখন মরে গেলে তো কেউ কিছু করার নাই, যে আল্লাহ কত বাঁচান যে বাঁচাইলো আজ জীবন শেষ। এই খিদিরপুর চরে এসে আজকে যেই অভিজ্ঞতাটা অর্জন করলাম ভাই, এটা জীবনেও ভুলবো না, আজীবনে মনে থাকবে। ছেড়বো ঠিক আছে, কিন্তু আয়ত্তের ভিতরেই, হ্যাঁ মানে অল্প ভিতর নিয়ে ঘাসকে নামে নিয়ে আবার বাস। আপনাদের ড্রোন হারিয়েছিল, আপনাদের ড্রোন পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ কি বললা? আপনাদের ড্রোন হারিয়েছিল, ড্রোন পাইছেন? হ্যাঁ পাইছি শোনা, অনেক খোঁজাখুঁজির পর ওই দিকে যে ড্রোনটা পাইছি। ও যখন হারিয়ে যায় তখন তুমি ওখানে ছিলা না? হ্যাঁ দেখছিলা যে আমাদের ড্রোনটা হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমাদের সবার দোয়া ছিল এই জন্য পাইছি। হ্যাঁ ভালো থাকো। তুমি কোন বাসা, তোমার বাসা কোনটা? আরে কদম গাল গলা না ওগুলা। ও ওই অত দূর না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের ড্রোন যখন হারিয়ে যায় তখন আশেপাশে যারা ছিল সবাই দোয়া করেছে যাতে ড্রোনটা পাওয়া যায়। এই ছোট্ট মাসুম বাচ্চাটিও আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যাতে আমরা ড্রোনটা পাই, তাই তো সে এত চিন্তিত ছিল। আজকে খিদিরপুরের এই গ্রামীণ জীবন দেখে মন চাইছিল না যে ফিরে যাই,
কিন্তু আজকেই আবার আমাদেরকে নদীর উপার গিয়ে এবং ঢাকার উদ্দেশ্যে বাস ধরতে হবে। তাই মন যেতে না চাইলেও যেতে হবে। তবে আমি বারবার ফিরে আসতে চাই চর খিদিরপুরের এই গ্রামীণ জীবনে।